আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কতটুকু সংস্কারের পর নির্বাচন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মনি আপাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু নির্বাচন সংস্কারের বিষয়, আজকে আমাদের বেশ কিছু বিষয় আছে, আন্তর্জাতিক ঘটনা বলি আছে, যেটি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেই প্রসঙ্গগুলো আমরা আসবো পরে। আমি প্রথমে আসলে সংস্কার কতটুকু অগ্রগতি বা কতটুকু সংস্কার হলে নির্বাচন আসলে ফেব্রুয়ারি নাগাদ হতে পারে, যদিও এখনো পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে কোনো ঘোষণা আমরা পরবর্তীতে দেখিনি লন্ডন বৈঠকের পরে। এপ্রিল যেটি বলা আছে সেটি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এপ্রিলে হতে পারে। আমি মনি আপাকে দিয়ে শুরু করতে চাই, আসলে কতটুকু সংস্কারের হলে নির্বাচন হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। ওই যে কবির ওই লাইনটার কথা মনে পড়ে, কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়। তো এই যে নির্বাচনের সঙ্গে সংস্কারের যে সংযুক্তিকরণ, হ্যাঁ সংস্কারের দরকার আছে, আবহমান কাল যাবৎ সংস্কার আছে এবং পৃথিবী যতদিন টিকে থাকবে সংস্কার চলবে, সেটার জন্য দরকার আছে। কিন্তু সমস্ত সংস্কার শেষ হওয়ার পরে যে সরকার বলে যে আগে সংস্কার, তারপর বিচার, তারপরে নির্বাচন, এটা কিন্তু সবাই বুঝে যে এটা সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ করার জন্য এই কথাগুলো বলা। আপনার সংস্কার নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো, সেগুলো আপনি শেষ করতে পারেন। সেগুলো শেষ করে আপনি যদি নির্বাচন করতেন, লাইক তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন প্রতি 3 মাসে হতো, আজকে এই সরকারের 10 মাসের প্রায় অর্ধেক চলে গেল। তো 10 মাসে আপনার কি বলে 3টা নির্বাচন হতো। তা 3টা নির্বাচন করার সময় যদি আপনি একটা সংস্কারের যদি ফিনিশিং না টানতে পারেন, এটা কিন্তু জাতি বুঝে। তো সেই কারণে আমি বলতে চাই যে এখন পর্যন্ত সবচেয়ে দুঃখজনক সত্য কথা, এখন পর্যন্ত যে সংস্কারগুলো করা দরকার জরুরি, সেই সংস্কারগুলো কাজ দিয়েই যান নাই ওনারা। লাইক আপনার প্রশাসন, নির্বাচন কমিশন কিন্তু এখনো ঝাড়া হাত পা, কারণ নির্বাচন কমিশনের লোকবল নেই, বাংলাদেশের সিস্টেমে এটা নাই। তো নির্বাচন কমিশন কি করে? প্রশাসনের উপর ডিপেন্ড করে। প্রশাসন দিয়ে নির্বাচন কমিশন ওই সময়টুকু হুকুম করে নির্বাচনটা করান। প্রশাসন যেভাবে বুঝদেন ওইভাবেই উনিরা বুঝেন বা বুঝতে বাধ্য হন। সেইখানে আপনার প্রশাসন 3টা নির্বাচন, আপনি জানেন যে বিএনপি একটা মামলা করতে করেছে যে এই যে 14, 18 আর 24-এর নির্বাচন, সে নির্বাচনগুলো হ্যাঁ নির্বাচনগুলো আপনার প্রশাসন করেছে, সম্পন্ন করেছে। প্রশাসনকে কি আপনি দেখেছেন এই পর্যন্ত প্রশাসন নিয়ে কোনো সংস্কারের কোনো নাম গন্ধ খুঁজে পাওয়া গেছে বা তাদের কোনো ওরিয়েন্টেশনের দরকার পড়েছে? পুলিশ, নির্বাচনের আরেকটা অধ্যায়ের নাম পুলিশ, পুলিশের তদারকিতে পুলিশ সিরিয়াসলি সামনে দাঁড়িয়ে থেকে পুলিশ কাউকে অ্যারেস্ট করে কাউকে অ্যাকশনে গিয়ে নির্বাচনটা সম্পন্ন করে। বাংলাদেশের 5ই আগস্টের পরে পুলিশ কিন্তু চরমভাবে ট্রমার মধ্যে আছে, ট্রমাটাইজ। তাদের ট্রমা থেকে বের করা, কারণ আমি যত সমালোচনাই করি না কেন, এরা আমাদেরই কর্মচারী, এরা আমাদের জন্যই নিবেদন করেছে নিজেদের, এরা আমাদের টাকাতেই তাদের সংসার চালাচ্ছে, তাইলে এদেরকে আমরা চাইলেই বাদ দিতে পারি না। যদি আমরা বাদ না দিতে পারি, তাহলে আমাদের কি করা উচিত? তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে ট্রমা থেকে মুক্ত করাটা আমাদের উচিত। আপনি 11th আওয়ারে যায় বলবেন যে আরে আমার তো কোনো কিছুই, আমি তো কাজ করার চেষ্টা করছি, আমি কিছুই শেষ করতে পারিনি, আমি কিভাবে নির্বাচন দেব? এটা তো হবে না। আপনি সময় থাকতে সময়ের 1 অসময়ের 10 আপনি এগুলা কোনোটাই করেন নাই। আর যেটা করার কথা না, লাইক আপনি যত কিছুই করেন না কেন, বুদ্ধিমানরা নারীদেরকে পিছনে, একদম পিছনে রাখে, নারী দিয়ে কোনো আইন কানুন, নারীদের সুবিধা অসুবিধা দেওয়া। কারণ এটা এত বেশি বিতর্কিত জায়গায় অনেক কাল আগে থেকে চলে আসতেছে যে এটা যদি আপনার শো করা হয়, তাহলে অনেক কাজ কিন্তু বাকিরা শুনতেই চান। আপনি খেয়াল করেন, নারীদের যখন নারী সংস্কারের যখন কথা বের হলো, যখন এটা নিয়ে আলোচনায় আসলো, যখন এটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেল এবং প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা তাদেরকে সিরিয়াস সাপোর্ট করলো, তখন থেকে নারী এই যে হুজুরেরা বা অন্য দলগুলো, রাজনৈতিক দলগুলো, ডান বাম, কেউই কিন্তু ওইভাবে খুশি হতে পারে নাই। এবং সেইখানে কিন্তু বড় একটা অংশ নারীর, যারা হিজাব পরে, যারা বুরকা পরে, যারা ইসলাম
ইসলাম ধর্ম সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করে, তার মানে এই না যে জামাত ইসলামী সব ক্ষেত্রে। তাদেরও যে কথা থাকতে পারে, তাদেরও যে প্রতিনিধি থাকতে পারে, সেটা কিন্তু বেমালুম তারা ভুলে গিয়েছে। এখানে ওভার স্মার্ট নারীদেরকে দিয়ে করা হয়েছে। শুধু ওভার স্মার্ট তো একটা শ্রেণীকে মেনটেন করে, কিন্তু 80% নারীদের যারা মেনটেন করে তাদের কিন্তু এখানে অনুপস্থিত আছে। তো এই জায়গাগুলো, তারপরে আপনার কিছু জিনিস যেমন ধরেন ম্যাক্সিমামই যেটা সংস্কারের জন্য প্রাইমারিভাবে দেওয়া হয়েছে, বিএনপি সহ অনেক দলই এগুলো কিন্তু মেনে চলেছে, হ্যাঁ করেছে, স্বীকার করেছে যে 30-40-50টা ধরেন আংশিক বা পূর্ণাঙ্গ যেটা নিয়ে সমস্যা আছে সেটা নিয়ে কিন্তু চরম সমস্যা, সেটা নিয়ে কিন্তু কোনো যে সমস্যাটা চাইলে 10 বছর পরে আপনি সমাধান করতে পারেন। লাইক একটা জায়গায় বলি, প্রধানমন্ত্রী, এটা বিএনপির 31 দফাতেও আছে, 31 দফা আরও 3 বছর আগে সংস্কারের কথা বলছে, প্রধানমন্ত্রী পরপর 2 বার থাকতে পারবে না। বিএনপির 31 দফা এইটাই লেখা আছে, এরপরে লাইন নেই। তো এখন প্রধানমন্ত্রী এইখানে যখন কথা উঠছে তখন বিএনপি বলছে যে একাধারে থাকতে পারবেন না, কিন্তু একটা গ্যাপ দিয়ে হলে থাকতে পারবে, থাকতে পারতেই পারে। এই ঘটনাটা ধরেন এইখানে বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে, খালেদা জিয়া, শেখ হাসিনা ছাড়া একজনও কিন্তু রাষ্ট্রপ্রধান হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই। তারা যদি পরপর 2 বারও হয় 10 বছর, তার বয়স যদি আপনার 60 হয় তখন 70 বছর হবে, 10 বছর। তারপরে যদি একবার ফেল করে বা একবার যদি না যেতে পারে, কিংবা 2 বার যদি না যেতে পারে, তাহলে 80 বছর হয়ে যাবে, আরও 10 বছর। তা এইখানে 10 বছর 80 বছর যাওয়ার পরে একটা লোক তো এমনি ইনভ্যালিড হয়ে যায়, সে কতক্ষণ আর রাজনীতি করে? সবাই তো আর ডক্টর ইউনূসের মতো একদম মেপে মেপে খেয়ে সে বিদেশিদের স্টাইলে চলে নাই যে 86 বছর 84 বছরের কথা বা ভালো মতো শুনবে, বলবে কম, এবং সে যেটা চিন্তা করবে ওটাই বলবে, এরকম তো না। তা এখন আমি যদি এটা বলি যে জিনিসটা 20 বছর পরে যে জিনিসটা নিয়ে আলোচনা হওয়ার কথা, সেটা আপনি এখনই সময় নষ্ট করছেন। এটা কি সময় নষ্ট করা না? এই টাইপের অনেকগুলো আছে। আমি আপনার কাছে আবারও আসবো, আনিস ভাইয়ের কাছে আসতে চাই যে আপা বলছিলেন যে সময় নষ্ট করা হচ্ছে কি, মানে সংস্কারের নামে কি আসলে সময় চলে যাচ্ছে বা আরো সময়ের প্রয়োজন হতে পারে কি? ফেব্রুয়ারির যে আমরা আলোচনা শুনছি যে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হতে পারে, যদিও এখন এটি কনফার্ম না, আপনি কি মনে করেন? আসলে আমি মনে করি যে সংস্কার নিয়ে অত সময় ব্যয় করার আসলে দরকার নেই, আমাদের সময়ও নাই। কারণ সংস্কার কী ক্ষেত্রে করব আমরা, এই নিয়ে আমাদের যেহেতু কমিটি করেছে, 12-13টার মতো কমিটি করেছে, তারা রেজাল্ট দিয়েছে, তারপর রাজনৈতিক দলগুলো যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার তাদের সাথে বসেছে। তো আমাদের ডিফারেন্সেসগুলো কী কী সেগুলো কিন্তু এতদিন থাকার কথা না, এগুলো খুব তাড়াতাড়ি শর্ট আউট করা দরকার। আর সংস্কার বড় দাগে কী সংস্কার আছে? বড় দাগে আমাদের একটা সংস্কার দরকার, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার করা। রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে অতীতে তাদের অধীনে যখন নির্বাচন হয়েছে তখন সেটা সফল নির্বাচন হয়নি, তখন সেটা পক্ষপাতপূর্ণ নির্বাচন হয়েছে, এমনকি নির্বাচনে অন্যেরা অংশগ্রহণই করেনি। সেই ইতিহাসে তো আমাদের আছে গত 3 বছর ধরে 3টা টার্মে। কিন্তু সেটা এইবারের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগের সংস্কার আর এই সংস্কারের মধ্যে পার্থক্য টানা হচ্ছে, যে আগের যে বিষয়গুলো ছিল সেখান থেকে আরো আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হচ্ছে। অবশ্যই সময়ের সঙ্গে তো সংস্কার হয়, প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য এই টাইম লাগে না। এটা যে সরকার আছে সেই সরকার নিজেই আলোচনা করে সংসদে এসে সেটা করে দিতে পারে। যে কোনো আইন বলেন, যে কোনো বিষয় বলেন, হচ্ছে না এই জিনিসটা, ঠিক আছে আমরা এটা থেকে ওইটাতে যাবো, আরেকটা সিদ্ধান্ত নেব, সেটা সম্মিলিতভাবে হতেই পারে। এটা এমন কঠিন কাজ না। যে কঠিন কাজগুলো যেটা বলতেছি আমি, সেটা হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, এটা প্রণয়ন করতে হবে। এটা 3 মাসের আছে, 3 মাস না দিয়ে এটাকে 4 মাস করা যায় কিনা, 6 মাস করা যায় কিনা, এই ধরনের কথা আসতে পারে। তত্ত্বাবধায়ক প্রসঙ্গ আসছে কেন? এই বর্তমান যে সরকার আছেন, মানে তারা কি নির্বাচন করতে পারবেন না এরকম? না, তাদের কথা না, সামনে দিনগুলোতে তারা, আমি সেটা বলছি, সামনে কেন আসছে তত্ত্বাবধায়কের প্রশ্ন? এই জন্য আসছে, আমরা তো অতীতে দেখেছি যে সরকারের অধীনে যেহেতু নির্বাচন হচ্ছে সেগুলোতে যাচ্ছে না সব দল, এবং সেগুলো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সরকার তার নিজের ইচ্ছা অনুযায়ী করছে, ম্যানিপুলেট করছে, যেটা এই বিএনপির আমলে সে 91-এর পরে উঠলো, তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে উঠলো। তো তার মানে কি, এটা তো অভিযোগ রয়ে গেছে, এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ক্যাটাগরির অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল তুলনামূলকভাবে সেগুলো স্বচ্ছ ইলেকশন ছিল। তারপরে আমাদের এখনো আসতেছে যে বিষয়টা হলো প্রধানমন্ত্রী 2 বারের অধিক থাকতে পারবে কিনা,
দুইবারের অধিক একটা মানুষ আর কি দিতে পারে জাতিকে? দুইবার থাকা মানে হচ্ছে প্রায় 10 বছর থাকা। আর সংসদের মেয়াদ কতদিন থাকবে? এটা কি 4 বছর থাকবে না 5 বছর থাকবে? সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে আসছে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী। আমি যেগুলো মনে করি এগুলো সংস্কার হওয়া দরকার। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, এই দুইয়ের মধ্যে ব্যবধান আকাশ পাতাল। একজন রানী আর একজন চাকরানী টাইপ আচরণ এখানে। আচরণ না, ক্ষমতাও সেরকম। যিনি ক্ষমতায় যাচ্ছেন উনি সব কিছু ভোগ করছেন, আর যিনি ক্ষমতায় যেতে পাচ্ছেন না উনি কিন্তু শ্যাডো গভর্নমেন্টের প্রধান, কিন্তু তার কোনো ছেলে নেই ওখানে। সংসদ বলেন, সর্বত্র বলেন, তাদের অধিকার সেভাবে খর্ব করা হয়। এই ব্যবধান কমিয়ে আনতে হবে। আমরা শুধু ব্যবধান কমানোর কথা বলতেছি, রাষ্ট্রপতি আর ইয়ের মধ্যে, প্রধানমন্ত্রীর মধ্যে একটু সমন্বয় করা, রাষ্ট্রপতিকে আরও কিছু ক্ষমতা দেওয়া। আমি মনে করি যে রাষ্ট্রপতিকে আরও কিছু ক্ষমতা দেন, কমান, বাড়ান, প্রধানমন্ত্রী একটু কমান, সেটা ঠিক আছে। কিন্তু এই জিনিসটা সবার আগে খেয়াল করেন, বিরোধী দলীয় নেতা নেত্রীর মান বাড়তে হবে। এটা না থাকলে বঞ্চিত মনে করে তারা ধৈর্য ধরতে পারে না। 4 বছর 5 বছর পর আবার যে ক্ষমতায় যাবে, ক্ষমতার জন্য তারা পাগল হয়ে যায়, রাস্তায় নেমে আসে, অঘটন ঘটায়, বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে। আমি শেষ করি আপনাকে। এই তারা বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে, নানা ধরনের ঘটনা ঘটায়, এবং এই ব্যবধান না ঘটাতে পারলে তারা ডিপ্রাইভ মনে করে। একটা ভাই ও এমন অবস্থায় আছে, আমি কিছু নাই, এবং এটা স্বাভাবিক হওয়াটা। তারপরে আপনার আনিস ভাই, আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই। যেটি আলোচনা হচ্ছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকা উচিত, এই বিষয়ে আলোচনা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে। আপনি এখানে নতুন করে বলছেন যে বিরোধী দলীয় নেতা যিনি হবেন তার ক্ষেত্রেও একটি অবস্থান থাকা উচিত, তার অনেক পাওয়ার বাড়ানো উচিত আরও। কারণ তার পাওয়ার না বাড়ালে যেটা হচ্ছে সেটার পরিণতিতে আমি বললাম যে রাস্তায় নেমে আসছে, তারা ধৈর্য ধরতে পারছে না, এবং এটাই স্বাভাবিক। আপনি ক্ষমতায় আছেন তাই আপনার সমস্ত ক্ষমতা, আর যারা ক্ষমতা নাই তারা চাকর বাকরের মতো ব্যবহার করবেন, তা তো হতে পারে না। তার যদি 10টা আসন থাকে তাকেও সেই মর্যাদা দিতে হবে, সে বিরোধী দলীয় নেতা। সেটা আমাদের সংসদে নাই, সেই প্র্যাকটিস আমরা করছি না। আমরা ওয়েস্টমিনিস্টার সরকারের কথা বলি, কিন্তু তার আশেপাশেও নাই। আমরা নিজেরা ক্ষমতায় গেলে বাকিদেরকে দেখি না। আওয়ামী লীগ দেখে নাই, বিএনপি যে সামনে যাবে তারাও যে তাদের বিরোধী দল যারা হবে তাদেরকে কতটুকু করে সেটা তো সন্দেহ আছে আমাদের। দ্বিতীয়ত, প্রশাসন সংস্কারের কথা বলছেন। প্রশাসনে কিসের সংস্কার? প্রশাসন ইলেকশন কমিশন যে হবে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তারা সরকার যা বলে তা মানতে হবে, এটা হচ্ছে সংস্কার। কিন্তু আমাদের এখানে প্রশাসন কি হচ্ছে? প্রশাসন হচ্ছে একটা সরকারের গোলাম, সে সরকারের কথা শুনতে হবে। সরকার বলতেছে এই ঘটনা ঘটাও, এদেরকে রাস্তায় আজকে নেমেছে, তাদেরকে প্রতিরোধ করো। আজকের ঘটনায় বলতেছি, আওয়ামী লীগ আমলের সরকার রাস্তায় নামলে পিটাইছে, অন্যায্য দাবি নিয়ে হাউকা করতে দেয় নাই। ডক্টর ইউনূস সেটাকে স্বাধীন করে দিয়েছে, যে পারবে সে রাস্তায় নেমেছে। আজকে দেখলাম আমি পুলিশ পিটাচ্ছে, ভালো করে পিটাচ্ছে, ইচ্ছাতর্পে পিটাইছে। তখন পুলিশকে বলে, মোল্লা কতগুলো বলতেছে যে নাস্তিক। আশ্চর্য হলাম যে পুলিশকে বলতেছে নাস্তিক, মানে কমন একটা গালি। ওদের সাথে যাদের মিলবে না তারা নাস্তিক। আজকে দেখলাম পুলিশও নাস্তিক, পুলিশকে পিটাচ্ছে। তার মানে হচ্ছে ন্যায্য দাবি নিয়ে আপনি অবশ্যই আসবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি এনার্কি তৈরি করবেন। আমরা দেখছি রাস্তায় এনার্কি তৈরি করছে। প্রশাসনকে অবশ্যই সংস্কার, নিরপেক্ষতার যে বিষয়টা, তো আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার বানাচ্ছেন কেন? তত্ত্বাবধায়ক সরকারই তো নিরপেক্ষ সরকারের আদল বানাচ্ছেন আপনি। নিরপেক্ষ একটা সরকার থাকবে, তারা আপনাকে নিরপেক্ষ সরকার যেভাবে নির্বাচন করে সেভাবে করবে, তার অধীনে যারা থাকবে তারা নিরপেক্ষ থাকতে হবে, সেটাই হচ্ছে নিয়ম। কিন্তু প্রশাসন, সরকারি যন্ত্রের মূল বিষয় কি? সরকারি যন্ত্রের মূল বিষয় সরকার যেটা বলে সেটা শুনতে হবে। আজকে যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে, দেখবেন আপনি, কি অপরাধ অনেকের আমি জানি না, হয়তো পুলিশ প্রশাসনে যারা ছিল তারা অস্ত্র ধরেছে, সেগুলো একটা বিষয় থাকতে পারে। কিন্তু আপনি গড়ে সব সরকারি কর্মকর্তাকে দায়ী করছেন, যে তার মানে কি? এখন যারা সরকারে আছে তাদের আবদারগুলো যদি অনেক কর্মকর্তা যদি মনে করে যে না এটা ঠিক হচ্ছে না, আমি মানবো না, তাহলে তার কি চাকরি থাকবে? সবাই তো চাকরি করছে ওরা। সেই বিষয়টা আমাদের দেখতে হবে। আর নারী আসন নিয়ে একটা বিষয় বড় বিতর্ক হচ্ছে, সে প্রসঙ্গে আসবো। তার আগে আসলে আমি আপনার কাছে একটু আসতে চাই। আমরা রংপুরে একটি প্রোগ্রাম দেখেছি গত শুক্রবারে, সেখানে আমি একটু উল্লেখ করতে চাই। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যারা নিজেরাই ঘোষণা দেয়, যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, না হলে আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশে আইন নিরাপদ থাকতে পারে না।
যারা মেয়র হওয়ার আগেই সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না। তিনি বলেন, অনেকেই ভাবছেন আগামী দিনে অমুক দল ক্ষমতায় আসবে, গুড়ে বালি। বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় 38% ভোটার ধানের শীষ কি জিনিস জানেন না। আপনার এই বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে আমরা দেখছি যে কেউ বলছেন বিএনপি ক্ষমতা আসবে, আবার কেউ বলছে বিএনপি ক্ষমতা আসবে না, বিএনপি কয়েকটি সিট পাবে সেই বিষয়ে একটি কথাবার্তা বলা হচ্ছে, কেউ বলছে 50টি বা 100টি এরকম। আপনি আসলে এই বক্তব্যটাকে কিভাবে দেখেন? দেখেন, এই বক্তব্যের একটা জিনিস আছে যে এই সময়টা এমন, যেটা এর আগে সরকারে যখন ছিলাম তখন আমাদের সঙ্গে তাদের নামিলেই বলতো রাজাকার। একজন একদম ফ্রেশ মুক্তিযোদ্ধাকেও রাজাকার বলতো। জিয়া রহমানকে রাজাকার বলেছে, কাদের সিদ্দিকীকে তাদের দল করার লোক এখন করে না রাজাকার বলেছে। এরকম হাজার হাজার জায়গায় এরা এটা করেছে। এখন যেটা এরাই বলে নাস্তিক, এদের সাথে না মিললে। এই সরকার, পতিত সরকার যাওয়ার পরে এখন যারা নিজেকে ক্ষমতা ধর্মন করছেন তারা তাদের সঙ্গে না মিললে তারা মনে করে নাস্তিক। ঠিক একইভাবে তারা যে অ্যাজাম্পশন করে, তাহলে ভোটটা দিলেই তো হয়। ভোটের ক্ষেত্রে তারা কেন পিছাতে বলে? তাদের তো জনগণ ভোট দিবে, ভোট তো কাউকে না কাউকে দিবে। ধরেন বিএনপিকে ভোট দিল না, 50টা সিট পেল, তাহলে তারা তো 150-200 সিট পাবে। এটা আরও ভালো। এই কারণে ভালো যে কথাটা আনিস ভাই বললেন যে বিরোধী দলকে সম্মান দিতে হবে। বিরোধী দল কিন্তু সম্মান অর্জন করতে হয়, কেউ দেয় না কাউকে। বিরোধী দল যখন, যেমন ধরেন বিএনপির 90-এর পরে 96-এর সময় 116টা সিট পেয়ে বিরোধী দল হয়েছে। তো 116টা সিট পেয়ে যখন বিরোধী দল হয়, তার সাথে অন্যান্য দলগুলো যোগ হলে কিন্তু সে কোয়ালিশন সরকার গঠন করতে পারে। তখন কিন্তু তার দাপটটা ওরকমই থাকবে। তারপরে আপনার মনে করেন আওয়ামী লীগ যখন বিরোধী দলে আসলো, 58টা সিট নিয়ে আওয়ামী লীগ বিরোধী দল হলো। 58টাও কিন্তু 300 সিটের মধ্যে একটা বড়ই অংশ। তখন কিন্তু ওই সম্মানটা করা হলো। কিন্তু যখন 29টা সিট দিল, বা যখন 7টা সিট দিল, বা যখন দিল, তখন তার নির্বাচন ওরকম হয় না। এটা দিয়েছে তারা ঠিক করে দিয়েছে, আর নির্বাচনের খেলা হয়েছে একরকম। তো এই তখন কিন্তু আর গণতন্ত্র টিকলো না। বিরোধী দল যখন সম্মান থেকে বঞ্চিত হয়, বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার। তো ভালো কথা যে হুজুরেরা এই ধরনের কথা বলছে যে হুজুরেরাই ভোট দিবে, তাহলে হুজুরেরা যদি নিজেরা পাশ করে 200 আসন পায়, বিএনপি যদি 50টা সিট পায় বা 100টা সিট পায় বা 10টা সিট পায়, তাহলে তো তাদেরই লাভ। তাহলে নির্বাচন দিতে তারা পিছায় কেন? তারা কেন বলে যে তারা নির্বাচন এই মুহূর্তে চায় না, আগে বিচার, আগে সংস্কার, তারপরে নির্বাচন? এ তো আবহমান কালের কথা বলে। তাহলে তাদের দুই রকম, একই মুখে দুই রকম কথা, ডাবল স্ট্যান্ডার্ড কথা, তো এটা তো দ্বিচারিণী হয়ে যায়। অবশ্যই তারা এমনিতেও দ্বিচারিণীর মতোই বিহেভ করে সব সময়ের জন্যই। সকালে একরকম কথা বলে, বিকালে একরকম কথা বলে। একবার বলে রোজার আগেই নির্বাচন হলে ভালো হয়, আবার বলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হলে ভালো হয়, আবার বলে 5 বছর এই সরকারকে ক্ষমতায় থাকার একটা ম্যান্ডেট দিতে হবে। তাদের কথার কোনো যোগসূত্রতা নাই, কোনো আগামাথা নাই। তো সেই জন্য আমি বলছি যে তারা এবং যারাই বলুক না কেন বিএনপি সিট পাবে না। আর ওই নিজেরা ক্ষমতা নিতে চায়, নিজেরা কখনো ক্ষমতা নেয় নাই। এইখানে যেটা হয়েছে, নর্থে যদি একজন প্রশাসক, ওইভাবে বিতর্কিত প্রশাসক না বসানো হতো, নর্থে যদি প্রত্যেকটা কমিশনারের কাছ থেকে, ক্যান্ডিডেট সম্ভাব্য কমিশনারের কাছ থেকে 50 লক্ষ টাকা না খেত, তাহলে কিন্তু সাউথ নিয়ে করলে আগেই করা যেত। আর একই আইন দুইখানে দুই রকম প্রযোজ্য হতে পারে না। চট্টগ্রামে আপনার এই মামলার রায় পেয়ে কিন্তু চট্টগ্রামে আপনার মেয়র এখনও কাজ করছে। তাহলে ঢাকা দক্ষিণে যদি রায় পেয়ে থাকে, বিচার বিভাগ তো আমাদের না, বিচার বিভাগ এই সরকারের, এর আগে ছিল আগের সরকারের। তো বিচার বিভাগ যখন রায় দিল, আচ্ছা বিচার বিভাগ রায় দিল একটা জায়গা, সেটা অ্যাপিল করতে পারতো। সেটার আগেই আপনার গ্যাজেট হয়ে গেল। নির্বাচন কমিশনের কারা লোক নিয়োগ দিয়েছে? তারাই, এই সরকার। তারা তো কিংস পার্টি, তারাই লোক নিয়ে দিয়েছে। এবং সেইখানে এলজিআরডি যে উপদেষ্টা, সে তো নিজেই সরকার। তাহলে আপনার মনে করেন যে গ্যাজেটই যদি হতে পারে, রায় যদি হতে পারে, তাহলে সব প্রত্যেকটা ছোট্ট অংশ, আমি সৎ থাকবো, আমি এই কাজের বাইরে কাজ করব না, এটাই হচ্ছে কথা, শপথটা। তো সেই শপথটা একটা অকেশনালি, যেটা এলজিআরডি মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা শপথটা, এই শপথটা পাঠ করাতে কি এমন সমস্যা? তাহলে এই যে এই জিনিসগুলো আপনি বিচার মানলাম, সব কিছু মানলাম, তাল গাছটা আপনার হইতে হবে, এটা কেমন কথা? আপনি পারলে যান বিচার বিভাগে, আপনি যায় কথা বলেন।
যে কেন সেটা আসলে করছে। এই বিষয়টি নিয়ে আপা একটা আমার প্রশ্ন যে আসলে এটি কি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে? বিএনপি কি বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছে কি এই ধরনের কোনো প্রশ্ন তুলেছে যে আসলে বিএনপি এটা আপনি যে কথা ব্যক্তিগতভাবে যে বিএনপির ইশরাক সে নির্বাচনে বিজয়ী হওয়ার মতো, তাকে জনগণের মেয়র বলা হয়, সে মামলা করেছিল, মামলায় জিতেছে। বিএনপি এখনো নিজেরা কেউই নামে নেই। আপনি দেখেন ইশরাক এবং তার সমর্থন গোষ্ঠী এতেই সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে। বিএনপি কিন্তু নামে নাই। বিএনপি বলতে পারবে না কেউ, বরং বিএনপি ছাত্র দলের ছেলেরা ওই যে ছাত্র দলের যে ছেলেটাকে মেরে ফেললো ওইখানে আন্দোলন করেছে শাহবাগে। তারা কিন্তু কেউ ছাত্র দলও যায় নাই, আমরা কখনো যাইনি, কোনো দল নর্থও যায় নাই। তো সেইখানে শুধু ইশরাকের কিছু সাপোর্টার নিয়ে ইশরাক সেখানে নামছে। তো সেই জায়গায় তারা বিএনপিকে ডাকতে পারে ফর ইশরাক, ফর সিটি কর্পোরেশন সাউথ, সেটা করতে পারে। সেটা না করে তারাই কেন হুকুম দেয় যে এটা কোনোভাবেই সম্ভব না? তাদের তো এইভাবে জেদ করার জন্য সরকারে বসানো হয় নাই। জি, এটি প্রশ্ন। আমি আনিস ভাইয়ের কাছে আসতে চাই। আপনি শুনছিলেন নিশ্চয়ই, বলছিলেন যে উনি প্রায় 38% ভোটার ধানের শীষ কি জিনিস সেটা জানে না। আপনি কি তার এই বক্তব্যের সঙ্গে একমত? আসলে এই যে ফয়জুল আলম বলছিলেন, মুফতি ফয়জুল আলম, ইসলামী আন্দোলনের নায়েবে আমির, আমি বলছি না, আপনি হয়তো খেয়াল করেননি। উনি একজন রাজনৈতিক নেতা, উনি রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন, এটাতে আমার আপত্তি করার কি আছে? আপাতত বলেছেন উনার দলের পক্ষ থেকে বলেছেন, উনি জবাব দিয়েছেন, তো এটা নিয়ে আমি কথা বলতে চাই না। উনি মনে করেন যে উনার কি হাত পাকা, উনাদের দলে হাত পাকা না? হাত পাকা চেনে সবাই, তো ভোট দিয়ে দেবে হাত পাকা, ধানের শীষ যদি না চেনে। এইসব তর্কে জড়াতে চায় না, এবং এগুলো অবিবেচক হিসাবে কথাবার্তা পাবলিক নেবে না। ধানের শীষ চিনবে না কেন? নৌকা ধানের শীষ ছাড়া বাংলাদেশে কোন প্রতীককে কেউ চেনে? কেউ তো অন্য কোনো প্রতীককে তো চেনে না। এখন এনসিপিকে যদি নোবেল প্রতীক দিয়ে দেয়, যে নোবেল প্রতীক তো বাংলাদেশে নাই এখনো, তো এই নোবেল প্রতীক যদি এনসিপির জন্য বরাদ্দ হয়, সেটা চিনাইতে তো তাদের জনম শেষ হয়ে যাবে। না, একটি কথা বলা হচ্ছে সম্প্রতি যে আসলে কে বড় দল বা কে বিরোধী দল হবে বা কে সরকার গঠন করবে, এটি কে সিদ্ধান্ত নিল, কে ডিসিশন নিল? যেহেতু বলা হচ্ছে অনেক ক্ষেত্রে যে বিএনপি ক্ষমতায় আসবে, পাল্টা বলা হচ্ছে যে বিএনপি বড় দল হিসেবে ক্ষমতায় আসবে না, ছোট দল, এই একটি প্রসঙ্গ থাকছে। থাকবে না কেন? এটা কারণ হচ্ছে যে বিএনপি বাংলাদেশের অতীত ইতিহাসগুলো যদি দেখেন, ইভেন যখন তারা সবচেয়ে কম ভোট পেয়েছিল লাস্টে, যে 2008-এর যে নির্বাচন, যেটাতে কম আসন পেয়েছিল, সেই জায়গায়ও তো দেখা গেল যে ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রায় তারা সমান সমান। আসন বিন্যাসে হয়তো তারা মানে সূক্ষ্ম ইয়েতে হয়তো তারা হয়নি, বা 2008-এ যে সরকার ছিল, 111-এর সরকার চেয়েছিল যে আওয়ামী লীগে ক্ষমতায় আসুক, তাদেরও একটা সূক্ষ্ম কারসাজি এখানে ছিল, তাই বিএনপি এসেছে। কিন্তু তখনও দেখেন আপনি বিএনপির এত আসন আছে। এখন সেই বিএনপি এখন মাঠে আছে, আওয়ামী লীগ কমপ্লিটলি বেনিশ করে দিয়ে দিচ্ছেন, আপনি তাদেরকে ভোটে দিবেন না। তো ভোটে যদি আওয়ামী লীগ না আসে, তাহলে বিএনপি ছাড়া আর কে জিতবে? কারণ আওয়ামী লীগ যদি থাকতো, তখন আপনি প্রশ্ন করতে পারেন যে কত ধানে কত চাল আসো, তখন নৌকায় ধান উঠে না ধানে নৌকা উঠে, তো এটা তখন একটা বিষয় হতো, তখন জনগণ ভোটের একটা আলাদা থাকতো, মাঠে থাকতো। তো এখন তো মাঠ খালি, তাহলে সেই মাঠটা কি হাত পাকা নেবে? সেটা কি যে জামাত ইসলামের প্রতীক নিতে পারবে? সেটা তো পারবে না, কারণ অতীতের যে আমরা ভোটের হিসাব দেখি, সেই ভোটের হিসাবে তো জামাত ইসলামের পরিমাণ অনেক কম। তারা যেটুকু আসন যখনই পেয়েছিল, তখন বিএনপির সাথে অ্যালায়েন্সে গিয়ে পেয়েছিল। তারা যখন একক ইলেকশন করে, তারা 2-3 আসনের বেশি পায় না। আর হাত পাকা তো আমার মনে হয় না তারা সংসদে গিয়েছে কখনো। তাদের সমর্থন নাই তা না, তারাও কয়েকটা ছোটোখাটো আসনে জিতছে, ওই ইয়েগুলোতে স্থানীয় পর্যায়ে অনেক আসনে জিতছে। কিন্তু তারা তো রাজনীতিতে একদম আওয়ামী লীগের বিএনপির সমান প্লেয়ার হওয়া তো তাদের দূরের কথা, তারা তো এনসিপির সাথেই যুদ্ধ করবে এখন। তারা তো এনসিপি থেকে হয়তো বেটার করবে, এটা ঠিক আছে, এনসিপি থেকেও তাদের আছে। তারা জাতীয় পার্টির সাথে তাদের তুলনা হতে পারে, জাতীয় পার্টি তারা জাতীয় পার্টির তুলনায় কম না বেশি, আমি এটা একজাক্টলি তাই হওয়া উচিত। কিন্তু তারা যদি বলে যে বিএনপি আওয়ামী লীগ মিশে গেছে, তারা কি এইভাবে ক্ষমতায় যাবে, তাহলে তো এটা গ্রহণযোগ্য হলো না আর কি। জি, আমাকে আসলে এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি এবং সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। বিরতিতে যাবার আগে আনিস ভাইয়ের কাছে ছিলাম আমরা, একটি দল সম্পর্কে কথা বলছিলেন। আমি এবার মনি আপাকে দিয়ে শুরু করতে চাই। আমি আরেকটি বক্তব্য শোনাতে চাই জামায়াত ইসলামীর পক্ষ থেকে বক্তব্যটি। প্রয়োজনীয় সংস্কারের পরই বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনে যেতে রাজি বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন, মানবতা বিরোধী অপরাধের বিচার ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি। সেই ওই কতটুকু সংস্কার হবে সেই বিষয়টি আসলে এসে যায় যে সবাই সংস্কারের দিকেই জোর দিচ্ছে, যে সংস্কার শেষ হলে তখন নির্বাচনে যাব, এরকম একটি বক্তব্য আমরা পাচ্ছি বিএনপি ছাড়া অন্য দলগুলোর ক্ষেত্রে। অন্য কোন দল? আপনি অন্য দল কয়টা? জামায়াত ইসলামী, এনসিপি বা ছোট ছোট যে দলগুলো আছে। আর কোন দল আপনি বলেন? আর ম্যাক্সিমাম দলগুলো এর মধ্যে যে প্রধান উপদেষ্টার সামনে যে মিটিং হলো, সেখানে প্রধান উপদেষ্টা জাপানে যখন বললেন একটা মাত্র দল চায় যে নির্বাচন ডিসেম্বরেই হোক, তো সেইটার বাইরে উনি যখন এই অসত্যটা উনি উপস্থাপন করলেন, তারপরে দেশে এসে যখন সব দল নিয়ে বসলেন, উনি কিন্তু প্রায় 32টা দল অ্যাটেন্ড করেছিল, মনে হয় 29টা দলই কিন্তু বলেছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তাহলে আপনি মনে করেন দুইটা দলেরই প্রায় নিবন্ধন নাই। একটা দলের নিবন্ধন ফেরত পেয়েছে জামাতে এই কয়েকদিন আগে, আরেকটা দলের এই পর্যন্ত গঠনতন্ত্র এইসবই আমরা দেখি নাই। আমরা সারা বাংলাদেশে কমিটিই দেখি নাই, নিবন্ধন এখনো নাই। তাদের জন্য শুনেছি যে সময় বাড়াচ্ছে, আবেদন করছে। তো নিবন্ধন যাদের এখন পর্যন্ত নাই তারা আর্গুমেন্ট করছে, যারা কিনা সরকারকে তুলে ধরার জন্য যারা মিছিলের আয়োজন করে, 14 জনের বেশি লোক হয় না যাদের, তারা আপনার বলছে। আরেক জামাত আপনার যদি একসাথে এককভাবে নির্বাচন দেয়, আজ পর্যন্ত তারা এককভাবে ইলেকশন করেছে কিনা আমার জানা নাই। তো সেইখানে এককভাবে নির্বাচন দিলে কয়টা সিট পাবে? আপনার কি মনে হয় আসলে কয়টা সিট পাবে? 6-7% ভোট নিয়ে কয়টা সিট পাবে? আমি যদি ওরকম হিসাব করি 1-2টার বেশি পায় না। 1-2টা 300 আসনে? জি। আর কিছু কিছু জায়গা আছে তাদের লোক বেশি আছে। এটা কি এককভাবে নির্বাচন করলে নাকি আসলে জোটবদ্ধভাবে? জোটবদ্ধ নির্বাচন করলে 25-30টা পেতে পারে বা আরো বেশি পেতে পারে, কারণ বিএনপির সাথে যদি জোটবদ্ধ হয়, আওয়ামী লীগের সাথে তো আওয়ামী লীগ তো নাই, যেটা আলমগীর ভাই বললেন। বিএনপির সাথে যদি জোটবদ্ধ হয়, বিএনপি তো আর ওইখানে নিজের প্রার্থী দিবে না। প্রার্থী না দিলে তো ভোটটা তো তাদের লাঙ্গলেই করুক আর ধানে শেষেই করুক, তখন তো তাদেরই এই ভোটটা, তো বিএনপি তো তাদেরকেই দিবে। তো সেটার হিসাব তো এই হিসাব করে লাভ নেই। আমি এককভাবে বলেছি, তো যারা এককভাবে 2-4-5টা সিট করতে পারে না, এবং ম্যাক্সিমাম জায়গায় জামানত বাজেয়াপ্ত হবে, তো যেইখানে ম্যাক্সিমাম জায়গায় জামানত বাজেয়াপ্ত হবে সেইখানে তারা এই কথাগুলো বলে কিভাবে? আর যে এটা এনসিপি, তার তো কোনো নির্বাচন করার অভিজ্ঞতাই নেই, তার অনেক কিছুরই অভিজ্ঞতা নাই। তো সেইখানে সে কিভাবে এখন যখন 5টা ছেলেকে ডাকে এবং ওদের ওই দলের 200-250 সদস্য বিশিষ্ট কমিটির সেইখানেই প্রায় অর্ধেকের বেশি প্রায় পদত্যাগ করে ফেলেছে, আপনিও নিশ্চয়ই জানেন। তারা ওই টুকি ধরে রাখতে পারে নাই। আর বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে বিএনপির কমিটি 11টা অঙ্গ সংগঠনের ধরেন 150-200 সদস্য বিশিষ্ট কমিটি, আর বিএনপির ধরেন 151 থেকে শুরু করে 200-250 পর্যন্ত কমিটি। তা প্রত্যেকটা ইউনিয়নেই তো এনলিস্টের প্রায় 1000-1500 লোক কমিটিতে আছে। এবং এক এক জায়গায় অনেক জায়গা আছে একের অধিক কমিটি, তারা একটা ছায়া কমিটি ঘোষণা করে ফেলছে আন্তর্দ্বন্দ্বের কারণে। তো সেই হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে ওনারা এই কথাগুলা বলে, এগুলা আমি মনে করি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। জি, আনিস ভাইয়ের কাছে আসতে চাই। আনিস ভাই, আপনি কি মনে করেন আসলে নির্বাচনের ফলাফলটা কেমন হতে পারে? আপনি বলছিলেন যে জোটবদ্ধভাবে নির্বাচনগুলো হয়তো জামাত কিছু বেশি পেতে পারে, এককভাবে করলে 2-3-4টা বা 5টা পেতে পারে সর্বোচ্চ। আপনি কি মনে করেন সমীকরণটা আসলে কেমন? আমাদের যে অতীত ইতিহাস যেটা বলে সেটা তো বর্তমান পরিস্থিতি যদি ইলেকশন হয়, 100 প্রতীকে যদি ইলেকশন করে, অবশ্যই জামাত, আমি তো মনে করি না 10টা হতেও অনেক কঠিন ব্যাপার। আর আপনি আরো 5টি বেশির কথা বলছেন যে এককভাবে সর্বোচ্চ, হ্যাঁ এককভাবে যদি করে তারা সর্বোচ্চ 10টা হতে পারে। এর বাইরে আমার মনে হয় না জামাত নিজেও বিশ্বাস করে। তারপরে যদি হয় যে আপনার ইসলামী দলগুলো একটা জোট করবেন, তারা ইভেন এনসিপি যদি আলাদা থাকেন, তো তাহলে সেখানেও তাদের হয়তো ভোট আরেকটু বাড়তে পারে। তো সেই ভোটের কারণে হয়তো তারা সর্বোচ্চ 25টা হতে পারে। এর বাইরে তো না, বাংলাদেশি ইসলামী দলগুলোকে তো মানুষ ভোট দেয় না।
কারণ ভোট দেয় না, কারণ এদের নেতৃত্ব পর্যায়ে সেরকম তারা গড়ে ওঠে নাই। তারা যতই সততার কথা বলুক, মানুষ বিশ্বাস করে না যে তারা সৎ রাজনৈতিক জন্ম দিয়েছে। তারা মুখে এক কথা বলে, অন্তরে আরেকটা। জামাতে ইসলামী হতে পারতো বাংলাদেশের একটা আদর্শ রাজনৈতিক দল, তাদের এখানে অনেক সৎ নেতা আছে, কিন্তু সৎ নেতা থাকলে কি হবে? তারা তো ৭১-এর প্রশ্নে এখনও সৎ হতে পারে নাই। ৭১-এর প্রশ্নে এখনও বলতে পারে না যে আমরা কিছু মানে অ্যাট্রোসিটিতে আমরা অংশ নিয়েছিলাম, আমাদের কিছু অপরাধ ছিল, আমাদের রাজনৈতিক ভুল ছিল। এখন তারা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার জন্য তৎপর হয়ে গেছে। আওয়ামী লীগ একটা বাংলাদেশের অভ্যন্তরীণ একটা অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ তার ভূমিকা খারাপ ছিল, তার সরকারের ভূমিকা খারাপ ছিল, অনেক লোক মারা গেছে, একজ্যাক্টলি সেটা আমরা বিশ্বাস করছি। তার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে তারা তৎপর হয়ে গেছে। কিন্তু তার ৭১ সালে যে অপকর্মগুলো করেছে, বাঙালি নারীকে যে ধর্ষণ করেছে, বিদেশিদের সাথে হাত মিলিয়ে বাঙালিদেরকে হত্যা করেছে, সেই জন্য তাদের কোনো অনুশোচনা নাই, সেই জন্য তাদের কোনো ক্ষমা নাই। সো আওয়ামী লীগের ক্ষমা চাইতে যারা বলে সেটা যথার্থ, আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যা করছেন, অন্তত তাকে দেখাতে হবে যে এই রিগ্রেট তারা করে কিনা। তাদের মধ্যে কোনো রিগ্রেট নাই, আমি এটা স্বীকার করি। শেখ হাসিনার অন্তত উচিত ছিল ১০০ নেতাকে বলি দেওয়া যে এরা 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 এদের কারণে আমার রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের কারণে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা কিছুই করেন না। শেখ হাসিনা এই পর্যন্ত নিজের পদ দখল করে রাখছেন। ওনার দলের সভাপতি, ওনার সেক্রেটারি কিছুই চেঞ্জ করেন নাই, একজন মুখপাত্র পর্যন্ত তৈরি করেন নাই। সেটা শেখ হাসিনার দিক, আমি শেখ হাসিনার সেটা দেখতে চাই, সেটা সমালোচনা করব। কিন্তু যারা শেখ হাসিনার সমালোচনা করতে চায়, যারা তার বিচার চায়, যারা তার ওই সমস্ত অ্যাট্রোসিটির জন্য ক্ষমা চাইতে বলে, তারা কি করছে? তারা তো নরহত্যার জন্য কিছু বলে না, অনুতপ্ত হয় না। তারা তো মনে করে যে ৭১ সালে তারা কোনো ভুল করে নাই, এবং ২০২৪ সালে এসে তারা বিরাট বিপ্লব করে ফেলছে, এবং এটা স্বাধীনতা আরেক 2.0। তাহলে সেই প্রশ্নগুলো আসতে হবে। বাংলাদেশে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল, এদেরও মেন্টালিটি একই। এদের মাঝখানে একটা রোগ হয়েছে, এনটি আওয়ামী লীগ একটা রোগ। আওয়ামী লীগ যা কিছু করুক সেটা খারাপ, আওয়ামী লীগ যা কিছু করুক সেটা মন্দ। বিএনপি সেটা নাই, বিএনপি গ্রহণ করতে পারে, বিএনপি তার সমালোচনা করে, বিএনপি অ্যাডাপশনও রাখে। কিন্তু এই দুই পক্ষ দুই মেরুতে গিয়ে এখন এই অবস্থা হয়েছে। এখন এনসিপি নামক একটা দল যারা এসেছে, আমি বললাম নোবেল প্রাইজ, যে নোবেল যদি তাদের প্রতীক দেওয়া হয়, মানে হাজারে হাজারে ভোট পাবে তারা এটা হয়তো বিশ্বাস করে। প্রতীকটা এখনো বরাদ্দ হয়নি, আমার মনে হয় তারা চাইতেও পারে, কিন্তু আমি মজা করছি না, নোবেল প্রতীক তারা চাইতেও পারে। এইরকম পরিস্থিতিতে যদি ভোট হয়, অবশ্যই ভোট আওয়ামী লীগ জিতবে, বিএনপি জিতবে। আওয়ামী লীগ যেহেতু নাই, তবে স্বতন্ত্র যে নির্বাচন করার যে একটা পদ্ধতি আছে, আপনি জানেন যেহেতু স্বতন্ত্র নির্বাচন করতে হলে এখন একটা 111 সরকার তৈরি করে দিয়ে গেছিল, যাতে করে একটু আগাছা প্রার্থীরা না হয়। এই যে হিরো আলম জাতীয় প্রার্থী যাতে একেবারে যাচ্ছে তাই এভাবে দাঁড়িয়ে যায়, সেটা যাতে না হতে পারে, সেই জন্য 1% ভোট বা কি একটা করেছে। আমার মনে হয় এটাকে একটু রিভাইভ করা দরকার। এটাকে যদি আরো সহজ করে, তাহলে অনেক সচেতন লোক যাদের জনপ্রিয়তা আছে তারা দাঁড়াতে পারবে। এবং সেই সুযোগে আওয়ামী লীগ যদি নির্বাচন থেকে বাইরে থাকে, আওয়ামী লীগের অনেক লোকও কিন্তু স্বতন্ত্র হিসাবে ইলেকশন করতে পারে। ওয়েলকাম, তুমি যদি ভালো লোক যদি হয়ে থাকো, তাহলে ইলেকশন করতে আসো। দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্বতন্ত্র ইলেকশন করার যদি সুযোগ থাকে, তাহলে সেখানে আওয়ামী লীগও কিন্তু একটা বড় ধরনের আসন পেতে পারে। কে জানে, আওয়ামী লীগ হয়তো সেকেন্ড হয়েও যেতে পারে। কারণ বিগত ইলেকশনে আমরা কি দেখেছি, আওয়ামী লীগ নিজেরা ইলেকশন করছে, তাদের স্বতন্ত্র যারা ছিল তারা তো বড় একটা অংশ নিয়ে নির্বাচন করছে, 70 আসনের মতো পেয়েছে। তো ইলেকশনে আসলে কে জিতবে সেটা একদম চোখ বন্ধ করে দেওয়া যায়, আওয়ামী লীগের অনুপস্থিতি বিএনপি জিতবে। এখানে যে যত অঙ্ক করুক কিছুই হবে না। জি আপা, আমরা একটু আলোচনা করতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে নারী আসন নিয়ে, সংসদে নারী আসন নিয়ে একটি আলোচনা আছে যে 100টি আসনের ব্যাপারে, এবং সেখানে কিভাবে নির্ধারণ হবে আসলে আপনি কি মনে করেন, যে সরাসরি নাকি সংরক্ষিতভাবে? দেখেন, এইখানে আমার একটু আলাদা একটা অভিমত আছে। আমি একজন নারী, এবং আমি মনে করি একজন মানুষ হিসেবে আপনি যা বুঝেন আমি তার কম বেশি বুঝতে পারি, কাছাকাছি বুঝি। আনিস আলমগীর সাহেব যা বুঝেন আমিও ঠিক তার কম বেশি কিছুটা বুঝি। তাহলে কেন নারী হওয়ার জন্য কেন আমাকে হাতে হারিকেন
নিতে হবে। আপনি যে তো বলছেন এই যে নারী পুরুষ হিসেবে কম বেশি বুঝতে পারেন, আমরা কিন্তু সেটা মনে করি না। আমরা মনে করি না, না, নারী আমি পুরুষ মানুষ সমান হিসেবে ভাবছি। বলেছি, নারী হিসেবে বলিনি। আপনার এখানে ভুল হয়েছে। আমার চেয়ে আপনিও কম বুঝতে পারেন, আপনার চেয়ে আমিও কম বুঝতে পারি। আমি বলবো না যে আমি আপনার সমানই মেধা কিন্তু গড় মেধা একই। তাইলে আমরা যে এই আবহমান কাল থেকে আমরা যে শুধু লুজার হচ্ছি, এটা বোধহয় ঠিক না। আপনি দেখেন ১/১১ সরকার যখন আসলো, তারা কিন্তু অনেকগুলো সংস্কার করে গিয়েছিল। তো পরবর্তী সরকার বলেছিল তাদের সংস্কারগুলো তারা ম্যান্ডেট দিবে, কিন্তু ম্যাক্সিমাম সংস্কারে ম্যান্ডেট দেয় না। সেইখানে যে কয়েকটা দিয়েছিল তার মধ্যে একটা হলো এই নারী আসনটা। নারীর ব্যাপারে তারা বলেছিল প্রত্যেকটা আরপিওতে বলা ছিল প্রতিটা রাজনৈতিক দল একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ৩৩% দিবে। আমরা ২০ সাল নাগাদ এটা টাইম ছিল। ২০ সালে আমরা দেখলাম যে একদম কিছুই হয় নাই। তখন এমনি এক দল আরেক দলের সঙ্গে একদমই মিলামিলি নাই, কিন্তু ওই একটা ব্যাপারে, নারীর ব্যাপারে সব দল কিন্তু এক হয়ে আবার ২৫ সাল পর্যন্ত সময় নেওয়া হয়েছিল। ২৫ সাল কিন্তু এখন প্রায় চলে যাওয়ার অর্ধেক প্রায় চলে গেছে, সেইখানেও নারীদের নিয়ে কথা হয় না। এখন আবার নারীদের নিয়ে যেটা তোলা হচ্ছে, এই ধোঁয়াটা তোলা হচ্ছে যে ১০০টা নারীকে সংরক্ষিত আসনে রাখবে, কিন্তু ভোট করতে হবে। আচ্ছা, ভোট যদি করে, এবং নারীর ভোটটা কি ৩০০ আসনের মধ্যে ১০০ যদি প্লাস নারী আসন হয়, তাহলে প্রতি ৩টা আসনে একটা নারী। কোনো আসন কোনো জায়গায় তো বাদ রাখা যাবে না নারী, সেইখানে নারীরা তো বঞ্চিত হতে পারে না। কিন্তু এটা কিভাবে করবে, কেউ কেউ বলছে এটা ঘূর্ণায়মান হবে। এটা কি ফাজলামো? মেয়েরা কি একদম আপনার হাতের তালুর পুতুলের মতো সারা জীবন নাচতেই থাকবে? কিয়ামত সে কিয়ামত। আপনার এটা কেমন যে একবার আমি ইলেকশন করব, একবার আমার আরেক ফ্রেন্ড পাশের আসন সে ইলেকশন করবে, আমি বসে থাকবো, আবার ও বসে থাকবে আরেকটা পরের বার। এই 3টা পরের বার করতে 3-5 15 বছর চলে যাবে। তো 3-5 15 বছর পরে আবার আমার কাছে সুযোগ আসলেও আসতে পারে। ততদিনে আমার মতো আরো 50টা আমি প্রতিযোগিতায় বাড়বে, এটাই স্বাভাবিক। নতুন নেতৃত্ব তৈরি হবে, বাড়বে। তাহলে আমার কি হলো, আমি থুকবরদদের মতো হয়ে গেলাম। একটা পুরুষের পাশে কিন্তু 7 বারের এমপি, 6 বারের এমপি, 5 বারের এমপি, আর একজন নারী ওই থুক বরাদ্দ। তো এই থুক বরাদ্দ কি রাজনীতিবিদরা কি চিন্তা করে, তাদের মাইন্ডসেটের মধ্যে এত নেগেটিভ সেন্স কেন উপস্থিত থাকে আমি জানি না। এই জায়গাটায় আমি এইখানে ঘোর প্রোটেস্ট করলাম, 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি ইলেকশনই হয় তাহলে কেন আমার নামের সাথে সংরক্ষিত থাকবে? আমি তো আপনি একটা জায়গায় ইলেকশন করলেন, আমি 3টা জায়গায় ইলেকশন করেছি, তাহলে আমাকে কেন সংরক্ষিত আপনি বলবেন? এটা একটা জিনিস। 3 নাম্বার হচ্ছে যে বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচনে নারীরা যে 3টা আসনে ইলেকশন করেছে, তাদের শুধু সংরক্ষিতই বলা হয় নাই, তাদের কোনো আইনত কোনো কিছুই দেওয়ার ক্ষমতা নাই। আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আপনার কি বলে এক কম্বল, শীতের জিনিস, গরমের জিনিস, কখনো কখনো বিশেষ প্রণোদনা করোনাকালীন বা যেটা, কিছুই তারা দিতে পারে না। ওই পুরুষ এক আসনের যিনি পাশ করা, সে যদি দয়া পরবশ হয়ে কিছু দেয় তাহলেই সম্ভব। তো এটা তো হতে পারে না। এটাই আমি এটা দেখে আমি কথাগুলো বলছি। তো এই জায়গাতে আমি প্রোটেস্ট করলাম। আমি মনে করি যে বিএনপি অনেক মানুষ নিয়ে রাজনীতি করে, বিএনপি যদি আমার কথা শুনে থাকে তাহলে বিএনপিও এই জায়গাটায় পদক্ষেপ নেবে। যে দেশে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, এইবার পুরুষের পাশাপাশি মেডিকেলে ভর্তি পরীক্ষায় নারীরা 63% নারী চান্স পেয়েছে। তো পুরুষের চেয়ে যারা মেডিকেলে, কিন্তু বুয়েট মেডিকেল সবচেয়ে ভালো স্টুডেন্টদের কথাই চিন্তা করা হয়, বিবেচনা করা হয়। সেইখানে যদি 63% নারী থাকে 100 জনে, তাহলে নারী কেন এখনো সংরক্ষিত থাকবে? নারী কেন এখনো কোটা? এই কোটা নিয়ে এত কিছু, কোটা নিয়ে শেখ হাসিনাকে এক কাপড়ে পালিয়ে যেতে হলো। তাহলে সেই কোটা কেন আপনি আবার নারীর মধ্যে আপনি আবার প্রবলভাবে ঢুকিয়ে দিচ্ছেন? এটা তাহলে কেমন হলো? জি, আপনার এই প্রশ্নগুলো নিশ্চয়ই যারা নীতি নির্ধারক আছেন তারা নিশ্চয়ই শুনেছেন বা শুনবেন। আনিস ভাইয়ের কাছে এই বিষয়ে আমি জানতে চাই, আসলে নারী আসন নির্ধারণ আপনার কি মতামত? আপনি যেরকমটা বলছিলেন যে 100 আসন যে এখন দেবে বলছে, দ্যাটস ওকে। নারীরা যেহেতু বাংলাদেশে এখন পিছিয়ে আছে, তাহলে তাদেরকে আমরা এটা দিতেই পারি। এবং যেভাবে আসন বন্টনের যেভাবে আছে এখন, 300 আসনের মধ্যে তার মানে 3 আসনে তাকে ইলেকশন করতে হবে। সরাসরি সে 3 আসনে মিলে ইলেকশন করবে। 3 আসনে তার দলেরও প্রার্থী থাকবে, সেও থাকবে, এবং ক্যাম্পেইনও ঠিক ওইভাবে চলবে। 3 এমপি তার জন্য ক্যাম্পেইন করতে পারে, দলীয় প্রার্থী যারা আছে তারা এর জন্য।
এবং ইজিলি একটা ভালো ইলেকশন এখানে হতে পারে। কিন্তু ঘূর্ণয়মান পদ্ধতি, ওই পদ্ধতি, সেই পদ্ধতি, এগুলো হচ্ছে ফাইজলামি, এগুলো তো কোনো মানে নেই। আমি তিন আসনে, মনে করেন আমি পার্বত্য চট্টগ্রাম থেকে ইলেকশন করব, সেখানে 3 আসন আছে, 3 আসনে 3 এমপি যেমন আছে, আমি সেখানে 3 আসনের আরেকজন আলাদা এমপি। সো আমি লিঙ্গ কোটায় হচ্ছি, সেই জন্য আমার কিছু অধিকার খর্ব হতে পারে। আপা বলছিলেন যে আমিও তো সরাসরি নির্বাচন করছি। হ্যাঁ, আপনি সরাসরি নির্বাচন করছেন, কিন্তু আপনাকে তো একটা প্রিভিলেজ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনার সাথে প্রতিদ্বন্দ্বী শুধু নারীরা আছে, পুরুষ নাই। সো আপনি যখন পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে আপনার 100% অধিকার আছে, 100% আপনি আপনার মতো অধিকার ফলাবেন। কিন্তু নারী আসনে আপনি যখন জিতছেন, তখন সেখানে আপনার কিছু অধিকার ক্ষুণ্ণ হতে পারে। সেই জায়গায় একটা ক্ল্যাশ যাতে না করে, সরকারের উচিত তখন তার কিছু দায়িত্ব একেবারেই নির্ধারণ করে দেওয়া, যে নারী আসনে যারা এমপি হবে, যারা এই ধরনের সংরক্ষিত কোটায়, তাদেরকে কিন্তু এই দায়িত্বগুলো তারা পালন করবে। তাহলে সেখানে যারা পুরুষ এমপি থাকুক আর নারী এমপি থাকুক, যিনি সরাসরি নির্বাচিত, তার সাথে ক্ল্যাশ হওয়ার কোনো কিছু নাই। তো আমি তো মনে করি যে এতে তো কোনো কিছু নেই, দায়িত্বটা ভাগ হইল, সবাই একসাথে ইলেকশনও করতে পারবেন, এবং 300 আসনে যারা এমপি থাকবে তাদের সাথে কোনো গণ্ডগোল নাই। আর নারীদের তো আরেকটা অধিকার দেওয়া আছে, নারী তো ওই 300 আসনে ইলেকশন করছে। হাসিনা, খালেদা, তারপরে আপনার মতিয়া চৌধুরীদের মতো, সাজেদা চৌধুরী, অন্যান্য যারা অতীতে আমাদের পার্লামেন্টে গেছেন, বড় বড় নেতা নেত্রী যারা আছেন, সেলিমা রহমান, আপনাদের আরও অনেকে ছিল, তো তারা সেলিমা রহমান কি সংরক্ষিত ছিল না? না, আরও কয়েকজন বিএনপির ওইভাবে আগাতে পারে নাই। তো এইভাবে যদি তারা এগিয়ে যায়, তাহলে অসুবিধা কোথায়? তারা সরাসরি ভোট দিচ্ছে না কেন তাদেরকে? এবং আমি আগে আরেকটা বলেছিলাম যে এই জায়গায়ও একটা কোটা দিয়ে দেওয়া উচিত। এই জায়গায় কোটা দেওয়া হচ্ছে, আপনার যে 300 জন প্রার্থী দিচ্ছেন, এই 300 জন প্রার্থীর মধ্যে কত % মহিলা রাখবেন, সেই জায়গায় একটা দিয়ে দেওয়া উচিত। যদি ইভেন আমি সরাসরি যদি বলি যে লিঙ্গ কোটায় আপনি যে 100 দিচ্ছেন, সেটা যদি একেবারে বাদ দেন, সেটা তো আমি অখুশি না। আপনি দলের মধ্যে একটা পার্সেন্টেজ দিয়ে দেন, যে আপনার দলে দিতে হবে, এত % দিতে হবে। কিন্তু অনেকে মনে করে যে সেটা কঠিন হয়ে যাবে, কারণ ওই নারীর সঙ্গে তখন আরেকজন পুরুষকে দিয়ে তো ইমব্যালেন্স তৈরি হবে। তো সেক্ষেত্রে ঠিক আছে, 100টা আপনি আলাদা রাখেন, নারীরা এগিয়ে যাক, একটা পর্যায়ে হয়তো সেটা আপনি সংবিধান থেকে তুলে দেন, অসুবিধা তো নাই। এখন তো 50 জন আছে, সেটা তো শুরুতে 50 জন ছিল না, 25, 30, 45, 15 থেকে শুরু করে আপনি আজকের দিনে 50 আসছে, এখন 100 যাচ্ছে, আগামী দিনে হয়তো 0 হয়ে যাবে। সেটা সময়ের পরিক্রমায় ঠিক হবে। জি, আপা, আপনি এই বিষয়ে আরও কিছু বলতে চান? আমি শুনতে চাই যে নারী আসনের বিষয়ে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন, এইখানে যেটা হলো, যেটা আমি মনে করি যে নারীদেরকে নিয়ে সবসময়ই এক ধরনের একটা ছিল যে ঠকানো এই জায়গাটায়। যেমন ধরেন 2001 সালে নারী 30 জন ছিল, 30 জন থাকার পরে ওইখানে আপনার একটা মামলা হয়েছিল, রিট হয়েছিল, যে ওই টাইমটাই শেষ টাইম ছিল। মামলা করে আবার এনে ওইটাকে 45 আসন করা হয়েছে। 2001-এর আপনার অক্টোবরে হলো ক্ষমতায় আসছে বিএনপি, অক্টোবর 2001-এর দিকে আপনার এটার মামলা হয়েছে, রিট হয়েছে। 2005-এ গিয়ে এটা রায় হয়েছে। তো 2005 পর্যন্ত কিন্তু নারীবিহীন ছিল, এই যে প্রায় 4টা বছর। এই নারীরা 2005 থেকে 2006 পর্যন্ত 1 বছর 2 মাস না 3 মাস আপনার ক্ষমতাটা তারা হাতে পেয়েছিল, মানে যেটুকুই হোক এক ধরনের। এবং প্রত্যেকটা জিনিস নিয়ে তাদেরকে যেভাবে কথা বলা হতো, যেভাবে নির্ণয়টা করা হয়েছে, যেমন ধরেন যে আওয়ামী লীগের সময় যাদেরকে নারী এমপি বানিয়েছে কোটায়, অনেকেই কিন্তু বাংলা লেখাপড়াও জানতো না। আপনি নিশ্চয়ই দেখেছেন সংসদের বক্তৃতাগুলো, তারা দেখে আর পড়তে পারতো না। এবং কথিত আছে যে তৎকালীন শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী, উনি ওনার কাজের লোকরেও এমপি বানিয়েছে। এই জায়গাটায় বিভিন্নভাবে বিভিন্ন জনকে মূল্যায়ন করা হয়। মূল্যায়নটা এমন হয়, কোনো বাবাকে মনোনয়ন দিতে পারে নাই, যে কোনোভাবেই একের অধিক 2 দলগুলাতে নমিনি থাকে, সেইখানে তার বাবাকে দিতে পারে না দেখে কন্যা অথবা স্ত্রীকে আপনার একটা মহিলা এমপি দিয়ে আপনার ওটাকে ব্যালেন্স করেছে। স্বামী মারা গিয়েছে, তার স্ত্রীকে হয়তো বা ওই টাইমে বসিয়েছে। আমি শুধু এক দলের কথা বলবো না, এখানে প্রায় সবই। এবং এই যে পরবর্তীতে এমপি সাহেব বৃদ্ধ হয়ে গেছে বা মারা গিয়েছে,
তখন তার ঘরে ছেলে নাই, তার মেয়েকে তখন খোঁজ পড়েছে বা তার স্ত্রীকে খোঁজ পড়েছে। এটা যতটা আপনার নারীদেরকে স্বাবলম্বী করার জন্য নারী এমপি, তার চেয়ে অনেক বেশি পুরুষকে না দিতে পারার যে ব্যালেন্স করা, সেই ব্যালেন্সটা করা। জি, আমরা শেষ করব একেবারেই। আমি খুব সংক্ষেপে আনিস ভাইয়ের কাছে একটি প্রশ্ন আমি রাখতেই চাই যে আসলে আজকে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে একটি সংঘাত শুরু হয়ে গেছে আজকে থেকে দেখলাম, আসলে কি আপনার কি মনে হয় যে ইরানকে কি ইরাক বানানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র? সরাসরি বললে না, কারণ ইরাককে হামলা করার উদ্দেশ্য ছিল যে সাদ্দামকে উৎখাত করা। এখানে সাদ্দামকে উৎখাত করা মানে এখানে হচ্ছে যে আপনার এই রিজিমকে চেঞ্জ করা তাদের প্রধান টার্গেট না। তাদের প্রধান টার্গেট করা হচ্ছে ইরানকে শক্তিহীন করে দেওয়া, যাতে নিউক্লিয়ার পাওয়ার সে কখনো অর্জন করতে না পারে, সে যাতে বোমা বানাতে না পারে। ইরাকের ক্ষেত্রে ধোঁয়াটা তোলা হয়েছিল যে পরমাণু, যেটা টার্গেট তাদের, এটা তারা মনে করে যে এটা ইসরায়েলের জন্য হুমকি। কিন্তু ইরাককে কখনো তারা ইসরায়েলের জন্য হুমকি মনে করে না। সেটা একটা রাজনৈতিক খেল ছিল, তাকে শেষ করেছে। অবশ্যই এখানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে তাকেও অভিযুক্ত করা হয়েছিল সে যদি বিধ্বস্ত মানব বিধ্বস্ত উইপন্স বানাচ্ছে। তো আসলে তো সেটা ভুল প্রমাণিত হয়েছে, এবং লিবিয়ার ক্ষেত্রেও একই কাহিনী হয়েছে। এখানেও একই কথা বলা হচ্ছে, কিন্তু এখানে সত্যতা আছে। ইরান তো বলে নাই যে আমরা পারমাণবিক কর্মসূচি বাদ দিয়েছি বা আমরা বাদ দিতে চাই। তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের জাতিসংঘের তত্ত্বাবধানে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং আদার্স যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী তাদেরকে একটা তদারকি করার কথা ছিল ইউরেনিয়াম বানানোর ক্ষেত্রে। ইউরেনিয়াম কত %, সেখানে তারা বলছে 3-4-এর বেশি তারা থাকতে পারবে না। কিন্তু ইরান সর্বশেষ দেখা গেল যে 60 পর্যন্ত তাদের ইউরেনিয়াম তৈরি করার সক্ষমতা আছে, এবং সেটা যদি 90-তে যায় তারা বোমা বানাতে সক্ষম হবে। তার মানে এই কর্মসূচিতে তারা আছে। এবং আজকেও যে 3টা জায়গায় তাদেরকে হামলা করা হলো, সেটা যে মানে ভূমি বিধ্বংসী বোমা মেরে বাংকার ব্লাস্টার দিয়ে যেটা করলো B2 থেকে, এগুলো মার্কিনীদেরই ছিল। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ইতিমধ্যে যে মানে 30 ঘন্টারও অধিক তারা উড়ে এসে, 37 ঘন্টা বলা হচ্ছে, 37 ঘন্টা উড়ে এসে তারা এটা ধ্বংস করেছে। যদি ইরান বলছে যে না আমাদের তেমন ধ্বংস হয় না, বাস্তবতা হচ্ছে ধ্বংস হয়েছে। এদের একটা ইস্পাহান আমি নিজে ভিজিট করেছি, ওই প্ল্যান্টেই তারা হামলা করেছে। তো তাদের এই হামলার মূল উদ্দেশ্য হচ্ছে যে এরা যাতে এই কর্মসূচি দিয়ে মাথা না উঠতে পারে। এখন বাড়তি হচ্ছে যে যেটা এখন আসবে, যে তোমরা যদি এখনও নেগোসিয়েশনের টেবিলে না আসো, তাহলে রিজিম চেঞ্জ করার প্রশ্ন আসবে, এবং সেই ক্ষেত্রে আয়াতুল্লাহ খোমেনিকে সরিয়ে তারা আরেকজনকে আসতে চেষ্টা করবে। যদিও এটা খুব কঠিন, কারণ ইরাকের মতো না, তাদের সরকার ব্যবস্থা টায়ারে আছে। আয়াতুল খোমেনি যখন বিদায় নেবেন তখন আরেকজন আসবেন, অলরেডি তার উত্তরসূরি ঠিক করে ফেলছে। তো দুই দেশের সরকার কাঠামো একটু ভিন্ন, কিন্তু তারপরও একটা সুপার পাওয়ার যখন চায়, এবং তার আশেপাশের দল যে সমস্ত দেশগুলো আছে তারাও যদি চায় যে সেখানে এই সরকার না থাকুক, তাহলে সেটা করাটা অসম্ভব না। এবং এটা নিতে সর্বোচ্চ 15 দিনের ব্যাপার, সর্বোচ্চ 10 থেকে 15 দিনের ব্যাপার এটা হয়ে যেতে পারে যদি তারা টেবিলে না আসে। আর টেবিলে আসলে তখন হয়তো একটা সমঝোতা হবে, তারা এই কর্মসূচি থেকে সরে আসবে, তারা তাদের মতো থাকবে। সেরকম একটা নেগোসিয়েশন হওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আসলে সময় বলে দেবে আসলে কোন দিকে যাচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।